নমস্কার, জি ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। প্রথম দফার ভোট পর্ব আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে শেষ হয়ে গেল। আজ গোটা রাজ্যের যে তিনটি কেন্দ্রে যে ভোট গ্রহণ পর্ব ছিল, সেই ভোট গ্রহণ পর্ব বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তি সেখানে দেখা গেছে। কুচবিহারেই রয়েছে তার একটা ইঙ্গিত পাওয়া গেছে। নিঃসন্দেহে তারতম্য থাকতে পারে, তুলনা হতে পারে সাম্প্রতিক অতীতের অন্যান্য নির্বাচনের সঙ্গে, কিন্তু কোথাও বোমা উদ্ধার থেকে কেন্দ্র করে কোথাও বচসা, এগুলো সারা দিন ধরেই চোখে পড়ল। তুলনামূলকভাবে জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারের যে পরিস্থিতি সেটা অপেক্ষাকৃত শান্ত। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেবো। শুরুতে আপনাদের দেখাবো কমিশনের খাতায় ভুরি ভুরি অভিযোগ। প্রথম দফার নির্বাচনে রাজ্যের ৩ কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তি, যদিও এপিসেন্টার সেই কুচবিহারই। প্রথম দফায় বাংলার ৩ আসনে ভোট। নির্বিঘ্নে নির্বাচন সারতে বিপুল নিরাপত্তার আয়োজন করেছে কমিশন। পরিসংখ্যান বলছে এখন কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী হাজির পশ্চিম বাংলায়। সাম্প্রতিককালে বিভিন্ন ভোটে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। গত বিধানসভা ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। পঞ্চায়েত ভোটেও দেখা গিয়েছে হিংসার ছবি। ফলে নিশীথ উদয়নের জেলায় কড়া নজর কমিশনের। নিয়োগ করা হয় বিশেষ পর্যবেক্ষক। শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে, তবে উত্তেজনার মূল কেন্দ্র সেই কোচবিহার। ভোটের আগে থেকেই উদয়ন গুহর বিরুদ্ধে লাগাতার অভিযোগ করছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিকের আবেদনে সাড়া দিয়ে ভোটের দিন উদয়ন গুহকে নিজের কেন্দ্রে গণ্ডিবদ্ধ থাকতে বলে কমিশন। এদিনও জারি উদয়ন নিশীথের দড়ি টানাটানি। আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, এবং গত দিনহাটার যে গত বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানেও মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এখানে যেখানে গুন্ডামো করার চেষ্টা হচ্ছে, যেখানে যেখানে ভোট লুটের চেষ্টা হচ্ছে, মানুষ সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই। দিনহাটার ভেটাগুড়িতে দলের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে বিজেপি মারধর করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঘটনার জেরে ধৃত স্থানীয় পঞ্চায়েত সদস্য, আর তারই প্রতিবাদে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন উদয়। এ নিয়ে নিষেধকে বিধেছেন উদয়। আমি এখনো বলছি, যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। ইলেকশন কমিশনের ভূমিকা কি? বললাম তো, এটা নিরপেক্ষতার লক্ষণ না। দুই ফুলে দুই নেতার দ্বন্দ্বে দিনভর সরগরম কোচবিহার, তবে উত্তেজনা ছিল অন্যত্র। মাথাভাঙার নয়ারহাটের গেন্দুগুড়ি বুথে তৃণমূল ও বিজেপির হাতাহাতি হয়। মাথাভাঙারই পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলে সব দলের এজেন্টকে বাইরে বার করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরে সেক্টর অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে। নাটাবাড়িতে বিজেপির এক মহিলা সমর্থকের গালে ছুরি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের চান্দামারিতে এক বিজেপি নেতার উপরে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার দিনহাটায় এক বিজেপি নেতার বাড়ির পাশে পাওয়া যায় বোমা মিলেছে ভেটাগুড়ি ও ভোটের হাট এই দুই এলাকায়। সুরক্ষা বিধি না মেনে তা খালি হাতে উদ্ধার করে বিতর্কে জড়িয়েছে পুলিশ। মাথাভাঙায় নীলেশ কুমার নীলু নামে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। প্রাথমিক অনুমান অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়। কয়েকটি জায়গায় ইভিএম বিকলের ঘটনাও ঘটে। আবার ভোট পরিদর্শনে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূলের পক্ষ থেকে, কেয়া ঘোষ রয়েছেন বিজেপির পক্ষ থেকে, চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএমের পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি প্রথমে কেয়ার কাছেই আসি। কেয়া, অত্যন্ত ক্রুশিয়াল 3টি লোকসভা কেন্দ্রে আজকের এই ভোট গ্রহণ, কি মনে হয় সেখানে আমাদের জমি ধরে রাখতে পারবে? সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, 3-3 হবে ফলাফল। কিন্তু আজকে তৃণমূলের যে আমরা দেখলাম তাদের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ, যেভাবে তারা দাদাগিরি করেছে, যেভাবে তারা সন্ত্রাস করেছে, যেভাবে ভীত সন্ত্রস্ত করেছে, সেইটা প্রতিরোধ এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা যেভাবে রুখে দাঁড়িয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা দেখেছি যে এই ছবিগুলো পুলিশের, তাদের আমরা এগিয়ে বাংলায় আমরা দেখলাম বোমায় বাংলা এখন
বালতিতে বোমা পাওয়া যাচ্ছে, বালতিতে আগে জল থাকতো, এখন তৃণমূল জমানায় এরকম রাস্তায় যত্রতত্র পড়ে আছে বোমা, এবং পুলিশ সেই বোমাগুলো তুলে তুলে রাখছেন কোনো বিধি নিষেধ নিরাপত্তা নিয়ে। তাদের, আমার তো খারাপ লাগছে পুলিশদের, তাদের অবস্থা দেখে, যে তাদের এত মানে কি অবস্থা, খালি হাতে তাদের বোমায় করতে হচ্ছে, যেটা প্রতিবেদনে দেখানো হলো মৌপিয়া। এবং অন্যদিকে দাঁড়িয়ে আর সবথেকে আজকে উদয়ন গুহ, ওই বলে না টেস্ট অফ ওন মেডিসিন, উনি অন্য লোককে যেগুলো করতেন, আজকে সেখানকার সাধারণ মানুষরা, সাধারণ মহিলারা যেভাবে উদয়ন গুহ বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেটা তো তাদের প্রশংসনীয়। কৃষাণু, আমরা আজকে দেখলাম যে উদয়ন গুহ, যাকে তার কেন্দ্রের বাইরে বেরোনোর ক্ষেত্রে যাকে যার নিষেধাজ্ঞা রয়েছে, তিনি আজকে এই ভেটাগুড়িতে সারাদিন ধরে ঘুরে বেড়ালেন এবং তাকে লক্ষ্য করে তার উদ্দেশ্যে বিক্ষোভ প্রদর্শন করলেন মহিলারা। না, সেটা একটা বিজেপি পঞ্চায়েতে সেখানে বিক্ষোভ তাদের কর্মীরা দেখিয়েছে, কিন্তু এর অন্যথা উনি যা নির্বাচন কমিশনের যা নির্দেশ ছিল তারই মতো তো উনি নিজের নির্বাচনী কেন্দ্র, নিজের বিধানসভাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম, বিজেপির ডাবগ্রামের বিধায়ক তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করলেন, বিভিন্ন বুথে ঘুরলে, এমনকি বুথে ঢোকারও চেষ্টা করলেন, যেটা পরবর্তীকালে গৌতম দেব আমাদের নেতা তিনি বলেছেন যে তার ছবি এবং ভিডিও আছে, প্রয়োজনে দলও প্রকাশিত করবে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। ইতিমধ্যে 3টে জায়গায় ভোটে তো আমরা দেখলাম যে মহিলাদের যে পার্টিসিপেশন, সেটা তাদের উৎসাহ, এবং বারংবার সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার এবং দিদির যে গ্যারেন্টি, মোদির যে 10 বছরের ব্যর্থতা, তো এই সব নিয়ে মানুষের উৎসাহ ছিল এবং ভোটও ভালো হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছেন। 2-1 জায়গায় বিক্ষিপ্ত, আমি তো জানতে চাইছিলাম এই বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটলো কেন? এরিয়া ডমিনেশনের কাজ কেন্দ্রীয় বাহিনী কি করেছে? স্পর্শকাতর বুথ এবং এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী পোস্টিং হওয়ার কথা ছিল। শুভেন্দুবাবু 2 বছর ধরে বলে যাচ্ছেন যে এবার রাজ্য পুলিশে ভোট করবে না, করাবে মোদির পুলিশ। হ্যাঁ, সেই মোদির পুলিশ এসেছিল, সম্ভবত কেন্দ্রীয় বাহিনীকে উনি মোদির পুলিশ বলে ইয়ে করেছেন, নামকরণ করেছেন। তো এই কেন্দ্রীয় বাহিনীর কোথায় ছিল? এত যেই ঘটনাগুলো, বোম ছিল, আমাদের সেখানকার ব্লক প্রেসিডেন্ট, তাকে মারা হলো, তিনি আক্রান্ত হলেন, হসপিটালাইজড হলো। হ্যাঁ, তো এই বারংবার দেখলাম। আর বিজেপি আলিপুরদুয়ারের যে ওনাদের প্রার্থী, সে নিজের বুথে সেখানে এজেন্ট দিতে পারে। আমি আসবো কৃষাণুর কাছে, তার আগে চন্দনদার কাছে আসি। চন্দনদা, যে কুচবিহার, আলিপুরদুয়ার যেগুলো আমরা দেখেছিলাম একদম বামেদের গড় ছিল এক সময়, সেখানে ভূমিক্ষয় তো আমরা আগেই দেখেছিলাম, কিন্তু সাংগঠনিকভাবেও আজকে সারাদিন ভোটের ময়দানে চোখে পড়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে সেখানে সত্যিই কি বামেদের দেখা গেল? হ্যাঁ, বামেরাদের দেখা গেল। এমন নয় যে বামেরা ছিল না বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় তারা নেই, কারণ বেশি করে দেখা গেল এই জন্য যে দেখানো হচ্ছিল তো বাইনারি, সব দিক থেকেই, রাজনীতির দিক থেকে একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে। তো আজকে অবাক হলাম যে প্রশাসনিকভাবেও একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। ধরুন পুলিশ, সিআরপিএফ তারা হচ্ছে মোদির পুলিশ, রাজ্য পুলিশ তারা হচ্ছে দিদির পুলিশ। 122 কোম্পানি সিআরপিএফ দেওয়া হয়েছে, 4500 দিদির পুলিশ দেওয়া হয়েছে। দাদার পুলিশ ভার্সেস দিদির পুলিশ। একজন নিশীথ প্রামাণিক, তিনি চলছেন কেন্দ্রীয় পুলিশ নিয়ে, রাজ্যের মন্ত্রী তিনি যাচ্ছেন গ্রামে ভূত সন্ত্রস্ত করতে, সেখানে রাজ্যের পুলিশ তাকে আটকাচ্ছে। মানে এটাও একটা অবাক করা কাণ্ড। বামেদের আটকানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। হ্যাঁ, অথচ আটকালো না, বামেরা আটকাচ্ছে, বামেরাই বামেদের পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, অথচ তাদের আটকানো হয়নি। এই বাইনারিটা হচ্ছে দুজনে মিলেই সারাদিন এটা করছেন। যেমন মমতার পুলিশ, কারণ কেন্দ্রীয় সরকার যখন ইলেকশন কমিশন ঘোষণা করলেন যে রাজ্যে নির্বাচন হওয়ার জন্য কি কি করতে হবে, প্রায় 3 ঘন্টা ইলেকশন কমিশন বিবৃতি দিয়েছিলেন, অনেক গান শুনিয়েছিলেন, কবিতা শুনিয়েছিলেন, ডায়লগ শুনিয়েছিলেন, কিন্তু তারপরেও যখন দেখছি এখানে মারামারি হচ্ছে প্রার্থীদের ঢুকতে দেওয়া নিয়ে, এবং সেটাতেও একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। তার মধ্যে ভূমিকা রয়েছে প্রশাসনের, কেন্দ্রীয় পুলিশ এবং রাজ্যের পুলিশ। আমি এটাকেই বলছি, প্রশাসনিক বাইনারি তৈরি করা। তৃতীয়, গুন্ডামির বাইনারি তৈরি করা। আপনি বলুন তো, আচ্ছা দিনহাটা কি জন্য বিখ্যাত? দিনহাটায় তামাক হয়, দিনহাটায় পাট হয়। একটা পাটের ফ্যাক্টরি তৈরি করেছেন যেখান থেকে বাংলাদেশ পর্যন্ত যেতে পারত। সেটা দিয়ে যদি দুজনে মারামারি করতেন কেন্দ্র আর রাজ্য, বোঝা যেত। যদি একটা তামাক কেন্দ্র ওখানে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট থাকার সময় করা হয়েছিল, সেটার উন্নয়নের জন্য মারামারি করতেন, বোঝা যেত। মারামারিটা কি নিয়ে হচ্ছে? দুজনে পরস্পরকে কটু কথা, ক্রমাগত মারামারি, এর মধ্যে সীমাবদ্ধ রাখলেন। মানুষের আসল ইস্যুগুলো সামনে এলো না, যেটা বামেরা তুলে। অভিষেক ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, একটু অভিষেকের কাছে আসবো। আমি জাস্ট একটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে সন্ধ্যে 7টার পর জলপাইগুড়িতে 7:15, আলিপুরদুয়ারে 8টা এবং 7:30টার সময় কুচবিহারে
আমাদের প্রার্থীরা বিজয় মিছিল করবেন এবং তারপরে প্রেস কনফারেন্স করবেন। বিজয় মিছিল করবেন? থেকে হাস্যকর আর কিছু বিজয় মিছিল করবেন মানে? বিজয় মিছিল হবে, মানুষের যে ঢল নেমেছে আমরা কনফিডেন্ট জেলার জন্য, তো 3টে জায়গাতে আমাদের বিজয় মিছিল হবে। মানে এর থেকে হাস্যকর আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে 19 এপ্রিল, এক সেকেন্ড, আমার মনে হচ্ছে আমি ক্যালেন্ডার দেখি, আমার মনে হচ্ছে যে আমি জানতাম আজকে 19 এপ্রিল, আজকে কি 4 জুন নয়, আমরা তো অ্যান্টিসিপেট করে ক্যালেন্ডার দেখি আমরা 1 এপ্রিল তো হতে পারে। আমার তো ক্যালেন্ডার 19 এপ্রিল দেখাচ্ছে। না, আমি থেকে মোপিয়াকেও পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি আমাকে কি পাঠাবে? মানে আমি প্রেস নোটটা না, পাঠিয়ে প্রেস নোট তো পাঠাবে, সেটা বুঝলাম। তুমি যখন বলছো প্রেস নোট না পাঠালেও তোমার কথা বিশ্বাসই করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জায়গাগুলো আছে কেন সেটা বুঝতে পারছি। আমি এটাও বলে দিচ্ছি তাহলে ভালো। কুচবিহারে দাস ব্রাদার্স মোড়, সেখান থেকে শুরু হবে সন্ধ্যে 7:30টার সময়। আলিপুরদুয়ারে যে আলিপুরদুয়ার ইলেকশনের যে অফিস তৈরি করা হয়েছে আমাদের, সেখানে 8টা থেকে শুরু হবে এবং আমি অনুরোধ করছি বাবুরহাট পার্টি অফিসে 7:30টার সময়। এবং আমি বলে রাখি, আজকে দুপুর 12টার সময় বিজেপি যে প্রেস কনফারেন্স করেছে, সেখানে শ্রমিক বাবু এরকম বলেছিলেন যে তাদের এরকম প্রস্তাব আছে, কিন্তু তারা তার থেকে বিরত হয়েছেন। তার কারণ হচ্ছে ভোট দেখার পর তারা হয়তো বুঝতে পেরেছেন তারা হেরে গেছে। সম্বিতের কাছে আসি, অভিষেকের কাছে আসার আগে সম্বিত, এই যে ভোটের প্রথম দফার ভোট, সেই ভোট শেষ হতে না হতেই বিজয় মিছিল, কোথাও কি এই যে আমরা কদিন ধরে বিভিন্ন দফায় দফায় ভোট, হ্যাঁ, এরকম মানে একটা দীর্ঘ সময় ধরে ভোট পর্ব, এগুলো নিয়ে, এগুলোর প্রোজ অ্যান্ড কনস নিয়ে অনেক আলোচনা শুনেছিলাম। এটা কি একটা নতুন সংযোজন যে আজকে এতটাই অধৈর্য যে আজকে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিলের ডাক দিয়ে দিল? হ্যাঁ, মানে একটা ভোট ফ্যাটিক কাজ করে, তো এতদিন 4 জুন পর্যন্ত অপেক্ষা করাটা খুব কষ্টকর হয়তো, তার জন্য এরকম করছেন। যাই হোক, মানে সেটা একটা পলিটিক্যাল সিম্বলিজম হতে পারে, কিন্তু যেখানে যে অঞ্চলে এই পলিটিক্যাল সিম্বলিজম কি বাকি যে 6 দফা এখনো আছে সেটার কথা মাথায় রেখে, তার থেকে বড় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই এলাকাগুলোতে যা ঘটনা আমরা দেখলাম আজকে সকাল থেকে চলেছে, সেখানে কোন একটি রাজনৈতিক দলের উচিত যে টেনশন কমানো। এবার সেখানে মিছিল হবে, আরো কোনো টেনশন ছড়াবে কিনা, এবং যখন শাসক দলের অতিরিক্ত দায়বদ্ধতা অনেক বেশি, অ্যাবসলিউটলি তাদের দায়িত্ব অনেক বেশি। কাজেই ভোটের সময় আমরা টেনশন কমাতে পারলাম না। ভোটের আগে আমরা দেখলাম যে 2 মন্ত্রী তারা মাঠে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে মারামারি করলেন, প্রায় মুখোমুখি তাদের সমর্থকরা মারামারি করলেন। আজকে সারাদিন ধরে দেখলাম আমরা বিভিন্ন জায়গায় কি ধরনের উত্তেজনা ছড়িয়েছে। তো এখন হঠাৎ করে এই সন্ধ্যাবেলায় ভোটটা, আমি জানি না সব জায়গায় ভোট পর্ব সমাপ্ত হয়েছে কিনা, সেখান থেকে ভোট কর্মীরা তাদের ইভিএম নিয়ে তারা বিভিন্ন কেন্দ্রে পৌঁছবেন, যেখানে জমা দেবেন সেসব মেশিন, এবং তাদের সেখানে রিপোর্ট করতে হবে। তো সেই সময় এই ধরনের মিছিল ঠিক কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই। মানে এটা একটু ফ্যাটিক যদি কমানোর জন্য এই ধরনের বা উত্তেজিত রাখার জন্য কর্মীদের যদি এটা করতে হয়, সেটা খুব দুর্ভাগ্যজনক, এবং এটা আমার মনে হয় না খুব পলিটিক্যালি খুব রেসপন্সিবল কোনো সিদ্ধান্ত। আমি আসবো, এক সেকেন্ড আমি আসবো, আমি একটু অভিষেকের কাছে আসি। অভিষেক, তৃণমূল কংগ্রেস তো বিজয় মিছিল করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস যা খুশি করতে হয়, ভারতবর্ষের স্বাধীন নাগরিক এবং এখনো সংবিধানটা আছে। আমি জাস্ট তার আগে বলবো যে আমি আজকে একটা টি শার্ট পরে এসেছি, যে টি শার্টটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অভিজ্ঞান নিয়ে তৈরি। তাতে মা দুর্গা আছেন, তাতে হাওড়া ব্রিজ আছে। আমি নিশ্চিত আগামী বছর থেকে যখন এরকম গ্রাফিক ডিজাইন হবে, সেখানে ভোটের সন্ত্রাসটাও থাকবে। এটাও আমাদের অভিজ্ঞান হয়ে গেছে। তুমি যদি পার্থে খেলতে যাও, তুমি ওখানে বাউন্সি পিচ পাবে। তুমি চেন্নাইতে খেলতে যাও, তুমি একটু বিরত করছি, আমি একবার সরাসরি চলে যাব কুচবিহারে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন নিশীথ প্রামাণিক। নিশীথ, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। নিশীথ, আজকে প্রথম পর্বের যে ভোট গ্রহণ, সেটা অফিসিয়ালি সেটা সমাপ্ত হয়ে গেছে। তো সারা দিনের এই ভোট পর্বের পর কি মনে হয়, কি হবে? দেখুন, প্রথমতই আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো যে কুচবিহার এবার বিনা রক্তক্ষরণে একটি সুস্থ অবাধ নির্বাচন দেখল, এবং সাধারণ মানুষ তারা বুথ কেন্দ্রে গিয়ে একেবারে নিশ্চিন্তে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। এটা বলবো আমি, এটা সবচাইতে বড় কথা এবং অত্যন্ত আনন্দের আমার জন্য। এছাড়াও আমরা দেখেছি যে কোনো বুথের ভেতরে কিন্তু কোনো ধরনের যে বড় সড়ো গণ্ডগোল সেটা কিন্তু হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভায়োলেন্স হয়েছে, একেবারে হয়নি সেটা বলবো না, কিন্তু সাধারণ মানুষ সেটাকে প্রতিহত করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। বহু জায়গায় আমরা দেখেছি, এমনকি
আপনারা দেখেছেন যে উদয়ন গুহর কথা আমি বলেছিলাম বারবার, যে ভোটের দিন তাকে আইসোলেট করবার কথা বলেছিলাম। আমরা দেখেছি যে উদয়ন গুহ কি মাস্টার প্ল্যান করেছিলেন আমরা জানি। এর আগেও বারবার বহুবার আক্রমণ করবার চেষ্টা করেছিলেন আমাকে, আজকেও সেই প্ল্যানিংই ছিল, কিন্তু ওনার যে পাতা ফাঁদ, সেই ফাঁদে আমি পা দেইনি। এবং পাশাপাশি আমরা দেখেছি মায়েরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ যেমন গড়ে তুলেছে, তেমনি গণতন্ত্রের এই উৎসবকে মহোৎসবের মতন তারা মানিয়েছে। আমি বলবো নিশ্চিতভাবে আজকের এই জয়, এটা বাংলার মায়েদের জয়, মাতৃশক্তির জয়, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার প্রত্যেকটা গণতন্ত্র প্রেমী মানুষ যারা প্রত্যেকটা নির্বাচন আসবার আগেই যারা ভয়ে ভীত হয়ে থাকেন যে নির্বাচনে কি হবে, হয় কোথাও রক্তক্ষরণ হবে না তো, সেই মানুষগুলো আজকে কিন্তু সুষ্ঠু স্বাভাবিকভাবে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে, এটাই সবচাইতে আনন্দের। নিশীথ, যে কেন্দ্রের সাংসদ নান আদার দ্যান নিশীথ প্রামাণিক, অমিত শাহর ডেপুটি, সেই কেন্দ্রের একটি অ্যাসেম্বলি সেগমেন্ট দিনহাটা, সেই দিনহাটায় প্রথমত 2021-এর মার্জিন, দ্বিতীয়ত উপনির্বাচনের মার্জিন 1,64,000 মার্জিন, সেটা কোথাও কি একটা কাঁটা নয়? কারণ 2021-এ যখন জয় পেয়েছিলে খুব সামান্য মার্জিনে জয় পেয়েছিলে। দেখুন, প্রথম কথা বলবো আপনাকে যে উপনির্বাচনে নির্বাচনই হয়নি। আমার নিজের বুথ, সেখানেই কোনো পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তো বুঝতেই পারছেন যে কীরকম নির্বাচন হয়েছে, সম্পূর্ণ ছাপ্পা এবং রিগিং করে উপনির্বাচন হয়েছে। এবং পাশাপাশি আপনি যদি বলেন যে গত বিধানসভা নির্বাচনের কথা, নিশ্চিতভাবে সেই নির্বাচনেও কাউন্টিংয়ে বা অন্য কিছুতে আমরা দেখেছি যে বহু জায়গায় বহু আমাদের প্রার্থী তাদেরকে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। রিকাউন্টিং করবার পর অনেকেই জিতে এসছে। তো স্বাভাবিকভাবেই কি হয়েছিল সেটা নিয়ে আমি বলতে চাইছি না, তবে এতটুকু বলবো যে নিশ্চিতভাবে সেই জায়গাটা থেকে আমরা ভোটের মার্জিন বাড়াবার জন্য লাস্ট 2.5 বছর ধরে কাজ করে গেছি, এবং সেই নিরন্তর যে চেষ্টা, সেই চেষ্টার ফল নিশ্চিতভাবে মিলবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এই 2.5 বছরে যত ধরনের দুর্নীতি এবং যত গভর্নমেন্টের স্ক্যাম সাধারণ মানুষ দেখেছে, সেখান থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কমেছে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবগত করতে চাই। এবং আপনাদেরকে পাশাপাশি এটা বলবো যে 2019-এর পরে 2021-এর পোস্টপোল ভায়োলেন্স, এত কিছু দেখবার পরেও যে কর্মী, যে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির হয়ে দিনহাটার মতন জায়গায় কাজ করছে, তা আপনাকে মনে করতে হবে তারা নিশ্চিতভাবে তারা ম্যাচিওর, রাজনীতির ক্ষেত্রে তারা ম্যাচিওর, তারা অনেক পরিপক্কতা নিয়ে কাজ করেছে। এবং এই যে নিরন্তর যে আমাদের কর্মীরা, কার্যকর্তারা তারা শিখেছে এবং লড়তে শিখেছে, তারা যেমন রাজনীতির জায়গায় তারা যেমন পরিপক্কতা তাদের মধ্যে এসছে, নিশ্চিতভাবে সেটাও আমাদেরকে সুফল এনে দেবে। নিশীথ, উদয়ন গুহ আজকে বলেছেন যে তিনি হলফ করে বলছেন তাদের ব্লক প্রেসিডেন্টকে যারা মেরেছে তারা আপনার বাড়িতে লুকিয়ে রয়েছে। দেখুন, যার যা কথা বলতেই পারে, উনি আপনার বাড়ির কথাও বলতে পারতেন, তাহলে কি আপনার বাড়িতে সত্যি সত্যি থাকতো? যদি আমার কথা না বলে বলতো মৌপিয়ার বাড়িতে আছে, তাহলে সেটা কি সত্যি হয়ে যেত? তো স্বাধীন দেশ, যার যা খুশি ব্যক্তি স্বাধীনতা আছে, বলবার অধিকার আছে। তো এ বিষয়ে তো মানে অযথা তর্ক করে লাভ নেই। নিশীথ, গত বিধানসভা নির্বাচনের সময় যে শীতলকুচি কাণ্ড ঘটেছিল, সেই শীতলকুচি কাণ্ডের প্রভাব সেটা কতটা পড়তে পারে ভোটে, এ নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা, তখনই এমন একজনকে বিজেপি প্রার্থী করলো যিনি সদ্য আইপিএস অফিসারের পদে তিনি ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, তাকে যে প্রার্থী করা হলো, তাকে প্রার্থী বীরভূমে করার পরই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন, তিনি শীতলকুচি কাণ্ড নিয়ে নিশানা করছেন। এই বিষয়টা কোথাও একটা নেতিবাচক প্রভাব ফেলবে না আপনাদের জন্য? দেখুন, আপনাকে স্পষ্ট করতে চাই, অভিযোগ হলেই সেটা যে সত্যি এর কোনো ভিত্তি নেই। তো স্বাভাবিকভাবেই অনেক ধরনের অভিযোগ হতে পারে, প্রত্যেকটা অভিযোগে কি কখনো সত্যি হয়? আর সবচাইতে বড় কথা যে আমরা চাই যে যারা ভালো মানুষ, যারা কাজের মানুষ,
যারা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থেকেছে তাদেরকে আমাদের প্রার্থী আমরা করেছি এবং নিশ্চিতভাবে একজন আইপিএস অফিসার তাকে প্রার্থী করা এটা নিশ্চয়ই ভালো এবং আগামী দিনে আমরা জানি যে আইন ব্যবস্থা সম্পর্কেও তিনি অবগত রয়েছেন, তিনি জানেন এবং এক কথায় বলবো যে মানুষ আজকে রাজনীতির সঙ্গে সঙ্গে যেমন সামাজিক কার্যক্রমকেও দেখেন, ঠিক পাশাপাশি মানুষ দেখেন যে তাদের আইডিওলজি কী রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির আইডিওলজি সম্বন্ধে মানুষ বিশ্বাসী। প্রার্থী যেই হোক না কেন মানুষ জানেন যে ভারতীয় জনতা পার্টির যারা জয়ী প্রার্থী হয় তারা নিশ্চিতভাবে এই বাংলার জন্য কথা বলে, এই বাংলার জন্য লড়াই করে এবং এই বাংলার হয়ে কাজ করতে চায়। নিশিত, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আজকে যখন কুচবিহারে ভোট পর্ব চলছে, পার্লামেন্টে কি প্লিজ বলুন। যখন এক কথায় বলবো যে যখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের দুর্নীতিতে বাংলা ছেয়ে গেছে, একেবারে মন্ত্রী থেকে শুরু করে আমলা প্রত্যেকেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, আমি বলবো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা চায় যে এমন কিছু স্বচ্ছ ভাবমূর্তির মানুষ যারা দিল্লিতে গিয়ে বাংলার রিপ্রেজেন্টেটিভ হবে। তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার শিক্ষিত যুব সমাজ প্রত্যেকেই নিশ্চিতভাবে চাইছে যে এই নির্বাচনে তারা দেখিয়ে দিতে চাইছে, যে তৃণমূল কংগ্রেসকে দেখিয়ে দিতে চাইছে যে তারা কার পাশে আছে এবং নিশ্চিতভাবে 4 তারিখে আগামী নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হবে আপনারা পরিষ্কার এটা দেখতে পারবেন। তৃণমূল তো আজকেই বিজয় মিছিল করছে, একটু আগেই তৃণমূল কংগ্রেসের যে প্রেস বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে আমি আপনাকে শোনাচ্ছি। কুচবিহার কৃষাণু আরও বলতে পারবে। কুচবিহারের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার 3 জায়গাতেই তাদের দাস ব্রাদার্স মোড়, ভবানীগঞ্জ বাজার, সেখানে 7:30টায় আজকে বিজয় মিছিল, আর মাত্র 10 মিনিটের মধ্যেই। নিশীথ, দেখুন নির্লজ্জতার সীমা কতটা পেরিয়ে গেলে মানুষ এরকম করতে পারে। মানে সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি যারা হেরে গিয়ে বিজয় মিছিল করে, এটা সত্যি মানে কেউ হারার পরেও কিভাবে মানে তারা মানে মনের দুঃখকে চাপা দিয়ে বিজয় মিছিল করতে পারে, কেউ কারোর শেখার থাকলে তৃণমূল কংগ্রেসের কাছে শিখে নেবে। এরকম হাস্যকর বিষয় আগে কখনো আমি দেখিনি। ইলেকশন হচ্ছে কার? চোর একটা হোম মিনিস্টারের। আজকে হোম মিনিস্টারের ছোট ভাই, ছোট হোম মিনিস্টার, আর সারা বুথ পাহারা দিচ্ছে কে? বুথ লাইন দিচ্ছে কে? ভোটারদের চমকাচ্ছে কে? সিএপিএফ একা একা। অর্থাৎ যার বিয়ে পুলিশ ডিপ্লয় করার ক্ষমতা স্টেট গভর্নমেন্টের। May I ask the BJP Commission, is it not the fact that deployment of police lies with the state government, but how the acting home minister, as the acting home minister, is giving instruction that only central forces will run the election? নিশীথ, বোঝাই গেল বিশেষণগুলো কার উদ্দেশ্যে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথমত বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে, বক্তব্যের মধ্যে যে উল্টোপাল্টা কথাগুলো বলেছে সেটাও নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো স্বাভাবিকভাবেই মানে এই পরাজয় দেখে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছেন এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি সত্বর চিকিৎসার প্রয়োজন রয়েছে। যে ধরনের বাজে ভাষা উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন, যে ধরনের স্ল্যাং উনি ইউজ করছেন, একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা যায় না। কতটা নিকৃষ্ট নিম্নমানের রুচি হলে পরে মানুষের শব্দচয়ন এই ধরনের হতে পারে, এটা আপনারাই বিবেচনা করুন। যারা রয়েছে মঞ্চে, যারা রয়েছে তাদের সঙ্গে, যারা তৃণমূলের যারা নেতা রয়েছে তাদের সঙ্গে ডিসকাস করুন। আমি বলবো সত্যি এই মানসিকতা, এই রুচিবোধ এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না। নিশীথের কাছে শেষ প্রশ্ন আমার। নিশীথ, আপনি বলছেন জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, মার্জিন কত? মার্জিন
দেখুন, নিশ্চিতভাবে মার্জিন বেরোবে, 1 লাখের উপরে মার্জিন থাকবে। এটা যদি একেবারে আরও অনেকটা বেশি হয়, মিরাক্কেল কিছু হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নিশীথ, অনেক ধন্যবাদ। নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং তিনি বলেন 1 লক্ষেরও বেশি ব্যবধানে কুচবিহার আসনে জয়লাভ করবেন, এমনটাই দাবি করলেন নিশীথ প্রামাণিক। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি। আমাদের সঙ্গে থাকবেন উদয়ন গুহ, আমাদের সঙ্গে যোগ দেবেন রাজ্যপালও। দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন উদয়ন গুহ। উদয়নদা, মৌপি, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। উদয়নদা, আজকে সারা দিন ধরে আমরা দেখলাম যে উদয়ন গুহ মোটামুটিভাবে ভোটের দিন পার্টি অফিসে বসে থাকেন, তাকে আজকে সারা ভেটাগুড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেল। কেন? একটু কি টেনশন রয়েছে? টেনশন নেই, কতগুলো স্ট্র্যাটেজির ব্যাপার থাকে, প্রত্যেকটা ভোটে আলাদা আলাদা কিছু ব্যাপার থাকে, আলাদা আলাদা ভাবে লোক স্ট্র্যাটেজি ঠিক করতে হয়। এবারের নির্বাচনে যে অন্যরকম স্ট্র্যাটেজি তৈরি করতে হয়েছে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আজকে আমি প্রায় সারাদিনই ভেটাগুড়িতে ছিলাম। তা এটা আমার আগের থেকেই ঘোষিত ছিল যে এরকম আমি এবারের নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত, মানে ভোট শেষ হওয়া পর্যন্ত বেশিরভাগ সময়টাই ভেটাগুড়িতে থাকবো। এবং আমি দেখলাম যে আমার স্ট্র্যাটেজি যেটা আমি করেছিলাম বা নিয়েছিলাম সেটা অনেকটাই সাকসেসফুল হয়েছে। তা আমি তো কাউকে খুশি করবার জন্য আমার স্ট্র্যাটেজি তৈরি করব না, আমি যেটা কার্যকর হবে সেটাই আমার স্ট্র্যাটেজি হবে এবং সেই স্ট্র্যাটেজি সাকসেসফুল হয়েছে, এটা আমার কাছে খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। এটা কি সত্যি যে আজকে এই এখন 7:30 বাজছে, 7:32, এই সময় তৃণমূল কংগ্রেস রীতিমতো বিজয় মিছিলের ডাক দিয়ে দিয়েছে? হ্যাঁ, এটা তো হতেই পারে। এই যে ভবানীগঞ্জ বাজার, দাস ব্রাদার্স মোড়ে ভোটের যে চেহারা আমরা দেখেছি, হ্যাঁ, ভোটের যে চেহারা আজকে আমরা দেখেছি সারাদিন ধরে, এবং যেভাবে মানুষ, বিশেষ করে মহিলারা যেভাবে ভোট দিতে এসছেন, রোদের মধ্যে দাঁড়িয়ে, গরমের মধ্যে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন, এটাতে আমার যেটা মনে হয়েছে, আমার তো অনেক ভোট দেখার অভিজ্ঞতা আছে, তাতে করে আমার মনে হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মহিলাদের প্রতি যে তার টান, মহিলাদের প্রতি যে তিনি সম্মান প্রদর্শন করেন, সেটাতে আমাদের জেলার বা আমাদের কুচবিহারের লোকসভা কেন্দ্রে বিশেষ করে আমি বলবো, যেহেতু আমি কুচবিহারের মধ্যেই ছিলাম, তারা বিশেষভাবে উৎসাহিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে সম্মান জানাবার জন্য তারা দলে দলে উপস্থিত হয়েছেন ভোট দেওয়ার জন্য। এবং একটা বাড়তি লাভও আমাদের হয়েছে যে কয়েকদিন আগেই বিজেপির এক নেত্রী দিনহাটায় সভা করে একেবারে সদম্ভে ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় এলে, শুধু ক্ষমতায় এলে না, যদি পশ্চিমবাংলায় এই লোকসভা নির্বাচনে আমরা 35টি আসনে জয়ী হই, তাহলে এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প তারা বন্ধ করে দেবেন। এইটা কিন্তু মহিলাদেরকে আরো ভীত করে তুলেছে, আরো বেশি জেদি করে তুলেছে যে তারা এই ভোট দিয়ে এর জবাব দিতে চান। সেটা কিন্তু আজকে একেবারে লক্ষ্য করা গেছে সারাদিন ধরে। আমার মনে হয় যে আমাদের এখানে প্রায় 78% জেলাতে ভোট পোল হয়েছে, তার মধ্যে অধিকাংশই মহিলারা, তারা কিন্তু পুরুষদের চাইতেও বড় বড় লাইনে থেকে ভোট দিয়েছেন। এটা আমাদের বাড়তি লাভ। কাজেই সব পুরো চেহারাটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব এবং আমরা আগাম সেই জয়ের বার্তাটা রাজ্যবাসীকে জানিয়ে দিতে চাই বলেই আজকে আমাদের জেলা মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হলো আপনাকে আজ। ডাক দিয়েছে। ওটা সাজানো বিক্ষোভ, কারণ আমি সকালে যখন গিয়েছিলাম, আমি প্রথম দফায় ওই বুথেই 8 ঘন্টা ছিলাম, কম করে 8 ঘন্টা বসেছিলাম, ওখানেই বসেছিলাম যেখানে বিকেলে গিয়ে বসেছি। তো সকালে কোনো মহিলাকে
কোনো রকম চিৎকার চেঁচামেচি করতে দেখলাম না, কোনো কিছু বলতে দেখলাম না। বিক্ষোভ, আপনার কথায় যেটা বিক্ষোভ বলছেন, সেই বিক্ষোভ প্রদর্শন করতে দেখলাম না। আবার আমি যখন 3:30টার সময় ওই বুথে গেলাম, ওই বেঞ্চেই গিয়ে বসলাম, তখন ওই গুটি গুটি কয়েকজন মহিলা সেখানে উপস্থিত হয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন। আমার কথা হচ্ছে, যদি আমার বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে, পুরুষরা এলো না কেন? পুরুষরা সেখানে আসবার সাহস দেখালো না কেন? বরঞ্চ আমি যেটা দেখছিলাম, যে আমরা যখনই গাড়ি নিয়ে কোনো বুথের সামনে যাচ্ছি, বিজেপির ক্যাম্প থেকে একেবারে সব ল্যাজ গুটিয়ে উল্টো দিকে ছুটতে শুরু করে। যে কয়জন বসেছিল তারাই আমাদের গাড়ি দেখলে পরেই ছুটে পালিয়ে যাচ্ছিল। কেন? তারা সাহসটা দেখালো না কেন? আমরা তো কাউকে মারতে যাইনি, কারোকে অসম্মান করতে যাইনি, কারো বিরুদ্ধে ক্ষোভ দেখাতে যাইনি। আমরা আমাদের মতো ভোট কেন্দ্রগুলোতে ঘুরছিলাম, বুথেও আমরা ঢুকিনি। যথেষ্ট দূরত্ব মেনটেন করেই আমরা বুথগুলোতে সামনেগুলো যাচ্ছিলাম, মানুষকে উৎসাহিত করতে যে তারা যেন ভোট দেয়। কাউকে আমরা আজকে জোড়া ফুল চিহ্নে ভোট দেবার কথাও বলিনি, শুধু বলেছি যে আপনারা নিশ্চিন্ত মনে ভোট দিন। কয়েক জায়গায় ভয় দেখানো হয়েছিল, ওই যেখানে মহিলারা বিক্ষোভ দেখিয়েছে সেখানেই মহিলারা আমার কাছে নালিশ করেছেন সকালের দিকে, যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে তাদের বলেছি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা ভোট দিতে যান, নিশ্চিন্তে ভোট দিতে যান, কারো কিছু ক্ষমতা নেই আপনাদের কিছু করবার। তারা ভোট দিতে গেছেন, তাদেরকে আর কেউ বাধা দিতে পারেনি। এই সব কিছু দেখে আমার মনে হয় সন্ন্যাসী রাজার একটু হৃদকম্পন শুরু হয়েছে, এবং তার ফলে তিনি খানিকটা হতাশাতে এই কয়েক ঘন্টার মধ্যে পরিকল্পনা করে একটা বিক্ষোভের নাটক করেছেন। এটা আরো ভালো করতে পারতেন যদি ছেলেরা লাঠি হাতে আমাকে তাড়া করছে এই ছবিটা যদি দেখাতে পারতেন না, তাহলে আরো জমে যেত, একবার জমে ক্ষীর হয়ে যেত। কিন্তু সেটা করবার সাহস মনে হয় পাননি। উদয়ন দা, অনেক ধন্যবাদ। উদয়ন গুহ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, এবং নিশীথ প্রামাণিকের নাম না করে সন্ন্যাসী রাজা বলে ইঙ্গিত করলেন উদয়ন গুহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যপাল হিজ এক্সেলেন্সি সিভি আনন্দ বোস। স্যার, Mopia welcoming you from Z24 Ghanta studio. Thank you so much for joining us. Thank you. Sir, so since morning you were in the peace room and you were monitoring the poll scenario. So how would you describe the first phase polling at the end of the day? May I make it very clear at the outset? The peace room does not deal with the election process at all. The peace room is a forum where the public can interact with the governor directly. Some of the issues raised today happens to be on election. Therefore, from the peace room, we forwarded to the Election Commission, which is the appropriate authority to take decision in the matter. So tell me one thing, you know, there is Election Commission to conduct the election, but still you are saying that you have got some inputs or some grievances, some calls from different areas regarding polling. So what do you think? What's the reason? Do you think that these people are not depending on the Election Commission that much? That's why they are resorting the peace room? I'm not here for any value judgments on any constitutional authority. Peace room is something which is there for the last more than 1 year in this Raj Bhavan. There are similar apparatus or mechanisms in all Raj Bhavans for grievance redressal of the public. We have given a nomenclature peace room. Today being election day, happens to receive more complaints or grievances on election. Otherwise, every day the governor receives petitions of different nature from the public. That is the duty of the peace room. We are a kind of, I would say, a rainbow bridge between the governor and the public.
Sir, can you please share with us some of the inputs that you got? I mean, what was the nature of the complaints that you received today? Today, as usual, we received a number of complaints, many of which are personal complaints by the petitioners, but some of them had a relevance on the election. The type of complaints which we received regarding election are: number one, there are allegations about false voting and also about intimidation of certain voters from going to the booth. There are also complaints that electronic voting machines were not working in certain places. Some complaints said that the police did not cooperate when people went there with the complaints. These were just the complaints that we received here. We sent it to the Election Commission for appropriate necessary action. How did the Election Commission office respond? Did you get to see a prompt reaction? Our feedback is that the Election Commission has been, we trust the Election Commission would have taken the right action, because in some cases we got the feedback from the complainants themselves that action has been taken. Sir, when you were sitting in the peace room, the ruling party of Bengal, they were, they were questioning about your motive. If there is some quote-unquote hidden agenda or something like that, so how would you react? How would you respond to that? I do not have a hidden agenda, but I have an open agenda that is a function as a useful and effective governor within the framework of the Constitution, to be accessible to the people. That is what I am doing. There is no political implication for this, but in a democracy, political parties are free to give their reactions, even if it is not very cordial to the governor. I welcome that. Sir, so you have witnessed the Panchayat election also in this state in last July. So if we want to know your view about that, I mean, if you compare the first phase polling with the Panchayat vote, how would you define? What happened during the Panchayat elections is part of history now. I was in the field, in the villages. I could go to many places where violence took place, and also to those places where violence were likely to take place. In my assessment, there has been a growing consciousness among the public of Bengal that elections should not be fought through bullets but through ballots. There is a strong consensus among the public against violence in election. That is reflected in this election as well. Sir, tell me one thing. Much before the election was even announced, the large number of central forces, in fact largest among all the states, that have been deployed in Bengal. So how would you describe the role of the central forces? What did you see in the first phase of polling? Are you satisfied? Deployment of central forces has been done by the Government of India. I am no one to comment on that. I can only say that the presence of the central forces has helped in improving the law and order situation during election. Sir, you wanted to go to North Bengal, in fact, where these constituencies that are that had undergone voting today. So finally, you could not make it. So do you feel a bit disappointed? I would like to make a small amendment in your statement. It's not that I could not make it, I did not make it. I did not make it out of volition. No one can restrain the freedom of movement of a governor. That is the basis. But I, as governor, does not want to be a pawn in the political chessboard. I do not want to be a part of a political controversy. Therefore, I decided to accept the advisory. It was not a command, it was not an order. It was an advisory. I decided to accept it because I did not want to be
the focus of any political controversy in the state. That was what prompted me, but I was not sitting idle. My purpose in going to the field was to meet the people. I came and sat in the peace room. Hundreds and hundreds of people called me. I could talk to them directly, understand their feelings, and also take timely action. So I don't think there is any change in going or not going. I was doing my duty fearlessly throughout. Sir, in the rest of the elections, I mean, in the next 6 phases, what would be your role? You will be in the peace room in next 6 phases as well, or you would like to visit the field? It will be my subjective satisfaction as governor to function within the framework of the constitution. If I want to go to the field, I will go. If I want to sit in the peace room, I will do that. Whatever is appropriate at that point of time, whatever is good to the people of Bengal, I will do. So thank you so much for joining us. His Excellency CV Anand Bose আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং তার আজকে সারা দিনের যে অ্যাক্টিভিটি এবং অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে তিনি শেয়ার করে নিলেন। আমি একটু কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, রাজ্যপালের বক্তব্য শুনলে। না, উনি অনেকগুলো কথা বললেন। পিস রুমটা কি পদার্থ আমরা এখনো অবধি জানতে পারলাম না। এটাও উনি বলে দিলেন যে পিস রুম হচ্ছে স্পেসিফিক্যালি ইলেকশনের জন্য নয়। ঠিক আছে, যে কোনো কারণেই হোক, আজকে উনি তো একলা রাজ্যপাল নন। ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে 29টা রাজ্যতে রাজ্যপাল আছেন এবং বাকি যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে উপরাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর আছে। তো উনি তো ব্যতিক্রমী হতে পারেন না। আমি জানতে চাই, আজকে নির্বাচন হচ্ছে, প্রথম দফার নির্বাচন। ভারতবর্ষতে 102টি কনস্টিটিউয়েন্সিতে আজকে প্রথম ফেজের ভোট হয়েছে। ছত্তিশগড়ে আইইডি ব্লাস্ট হয়েছে, একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মারা গেছে। মণিপুরে গুলিগালা চলেছে, ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে। দুটোই ডবল ইঞ্জিনের সরকার। তো আমি জানতে চাই সেখানকার পিস রুমটা কই? আমি আসবো, আমি কেয়ার কাছেও আসবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো এবং আমাদের সঙ্গে যোগ দেবেন মনোজ টিগ্গা। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। কেয়ার কাছে আসবো। কেয়া, দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে সত্যি কথা আমি এখনো হাসছি মৌপিয়া, এই হেরে গিয়ে বিজয় মিছিলটার বিষয়। হেরেই বা গেল কোথায়? বিজয় মিছিলটাও যেরকম অতিরঞ্জন হেরে গেল, এটা বলাটা অতিরঞ্জন। না না, আমি বলছি 3-3 হবে, এটা চৌঠা জন্য বুঝতে পেরেছে। এবং সম্বিত যেটা বললেন একদম সঠিক কথা বলেছেন যে এটা আপলিফটমেন্ট, কারণ ওরা জানে নিজেদের যে কর্মীরা যারা হতোদ্যম হয়ে পড়েছেন, যারা স্বাভাবিক মানসিকভাবে অত্যন্ত লো মোরালে আছেন, তাদেরকে খানিকটা চাঙ্গা করার একটা ডোজ বলতে পারেন। সেটা যাই হোক, তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপারে আমার বক্তব্য নেই। কিন্তু এই যে পিস রুমের কথা বলেছেন, তবে রাজ্যপাল কেন পিস রুম করছেন, ওয়ার রুম করছেন, সেটা তাঁর ব্যাপার। কিন্তু কৃষাণও জিজ্ঞাসা করেন এবং বলার মধ্যে বললেন যে উনি ছত্তিশগড়ের কোথায় নকশালদের হয়েছে, বিস্ফোরণ হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং ছত্তিশগড়ের পরিস্থিতি কি তাহলে এক? মানে পশ্চিমবঙ্গে যে ধরনের সন্ত্রাস করে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং নকশালপন্থীরা যে সন্ত্রাস করে, তাহলে দুটোকে উনিই তো মিলিয়ে দিলেন, আমি মেলাইনি। মেলাবেন তিনি, মেলাবেন তৃণমূল মেলাবেন। আমাদের এখানে একটা রাজনৈতিক দল, আমি বাকি অন্য সব কথা বাদ দিচ্ছি, নকশালপন্থী আন্দোলন কি হচ্ছে, সেখানে বিস্ফোরণ হয়েছে। 102টি কেন্দ্রে আজকে নির্বাচনে গেছে প্রথম দফায়, তার মধ্যে পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্র নিয়ে সারা দেশে তৃণমূলের বিজয় মিছিল। তৃণমূলের বিজয় মিছিল, দেখুন, তৃণমূলের বিজয় মিছিল আর ভাঁড়ের হ্যান্ডেল একই ব্যাপার। যে কি করে হয় তৃণমূলের বিজয় মিছিল? এখনো তো ইলেকশনের সবকটা ইভিএম মেশিন পৌঁছলো না, তার মধ্যেই নিজেরা ঠিক করে নিলেন। মানে এটা একেবারে মানে চূড়ান্ত এরকম অবস্থা হয়েছে না যে আমি একটু বিরত করছি চন্দনদা। মনোজ টিগ্গা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমরা দেখলাম, মনোজবাবু, মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমরা দেখলাম যে আজকে আলিপুর দুয়ারে মোটের ওপর শান্তিতে ভোট হলো, উৎসবের মেজাজেই ভোট হলো। একমাত্র যেটা আমরা দেখলাম যে তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী অফিসে হামলার অভিযোগ করলো তৃণমূল এবং সেটা বিজেপির বিরুদ্ধে। দেখুন, আলিপুরদুয়ার যে আমাদের লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার জেলা
আমাদের শান্তিপ্রিয় জেলা, এবং আলিপুরদুয়ার একটি মিনি ইন্ডিয়া মতন আছে। এখানে সব ধর্ম, সব জাত, সব ভাষাভাষী মানুষ বসবাস করেন। আদিবাসী, গোর্খা, কোচ, মেচ, রাভা, রাজবংশী সবাই এখানে বসবাস, বাঙালি, মারোয়াড়ি, বিহারি সবাই বসবাস করেন। তো আমাদের সবসময় শান্তিপূর্ণ ভোট হয়, কিন্তু আপনি যে বলেছেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা সেখানে ঘটেছে তুফানগঞ্জে, এবং তৃণমূলের অভিযোগ আছে যে বিজেপি নাকি ওইখানে তাদের স্থায়ী অস্থায়ী অফিস যেখানে আছে সেটাকে জ্বালিয়ে দিয়েছে, সেখানে ভাঙচুর করা আছে। বিজেপি, আমি আপনাকে বলে দিতে চাই যে বিজেপি কোনো হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে বিজেপি শাসিত রাজ্যে ভোট হচ্ছে, অনেক জায়গা ভোট হচ্ছে, রাজ্য বিধানসভা হোক কিংবা অন্যান্য, সেখানে কিন্তু আপনি কোনো হিংসার কোনো খবর কিন্তু পান না। কিন্তু পশ্চিমবঙ্গে যখনই ভোট হয় সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করার জন্য হিংসা করা, সন্ত্রাস করা, এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের একটা কালচারে পরিণত হয়েছে। হামলা নিজে করবে, ওদের দুষ্কৃতীরা করবে, কিন্তু তার দোষটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেবে, এটা হতে পারে না। এটা ঠিক যে আমাদের জেলাতে দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রকাশচিক বড়াইক এবং আরএসপির মিলি ওরাও, তারাও যথেষ্ট কনফিডেন্ট। আপনি কনফিডেন্ট জিতবেন? জেতার লোক অবশ্যই। এবার দেখুন মিলিরাও কোন দিক দিয়ে জেতার জন্য কনফিডেন্ট, এখন বাস্তবতা রাজনীতি প্রেক্ষাপটে বামপন্থের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আর অন্যদিকে যেটা হচ্ছে টিএমসির, ঠিক আছে, টিএমসির কাছে তো কোনো যোগ্য প্রার্থী ছিল না, তাই একজন রাজ্যসভার সাংসদকে আরেকবার লোকসভায় ওনারা দাঁড় করিয়েছেন। 2019 সালে বিজেপি এই সিটটা 2,43,000 বেশি ভোটে জিতেছে। এইবার সেই মার্জিনটা ছাড়িয়ে বিজেপি বিপুল ভোটে এই সিটটা জয়লাভ করবে। আমরা কনফিডেন্ট এই সিটটা আমরা জিতবো। মনোজবাবু, জন বার্লা, আপনি প্রার্থী পদ পাওয়ার পর জন বার্লা তার মনের যে অসন্তোষ, তার যে হতাশা, সেটা চেপে রাখেননি। শেষ পর্যন্ত জন বার্লা গোষ্ঠী যারা, তাদের সাপোর্ট আপনি পেয়েছেন? অবশ্যই। দেখুন, প্রার্থী কে হবে না, কে কোথায় দাঁড়াবে না, সেটা তো আমরা ঠিক করি না। সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি রয়েছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড রয়েছেন, ওনারা ঠিক করে দেন কে বা কারা কোন সিটে দাঁড়াবেন। এইটা আমরা একসাথে, জনদার সাথে কথা হয়েছে, ওনার আশীর্বাদ আমাদের প্রাপ্ত আছে। আমরা একসাথে প্রচার করেছি অনেক চা বাগান, অনেক বস্তি এলাকাতে, আর ওনার যে অনুগামীরা আছে আমরা একসাথে কাজ করেছি। সুতরাং এটা বলার কোনো অবকাশ নেই যে জনতার আমরা সাপোর্ট পাইনি, কিংবা ওনার অনুগামীদের, কিংবা ট্রেড ইউনিয়ন আছে, আমরা সবারই সহযোগিতা পেয়েছি। ফলে চা বাগান এলাকাতে আমাদের ভালো ভোট হয়েছে, এবং 2019 সালে যে ভোটটা আমরা পেয়েছি সেটাই আমরা ধরে রাখতে সক্ষম হয়েছে, এবং তার চেয়ে বেশি ভোট আমরা চা বলায় পাবো, আমরা আশাবাদী। মনোজবাবু, অনেক ধন্যবাদ। মনোজ টিগ্গা আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।